স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবারে জানাবো খবরের বিস্তারিত। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন। অনুষ্ঠানে লাখো লাখো মানুষের জমায়েতের প্রত্যাশা আয়োজকদের। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে নতুন দলের নেতাকর্মীরা। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ রাজনৈতিক ধারা রক্ষা করবে বলে এমনটাই প্রত্যাশা তাদের। আত্মপ্রকাশ উপলক্ষে অভ্যুত্থানের পক্ষের ৩৬ দল ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ দলের শীর্ষ নেতারা। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন। এছাড়া ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিস্তারিত জানতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, দলের আত্মপ্রকাশ তো বিকেলে, কিন্তু এখন পরিস্থিতি কেমন দেখছেন, জনসমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। অর্ঘ, যদি জমায়েতের যে বিষয়টা যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে লাখেরও অধিক, লাখ ছাড়াবে বলে জানিয়েছে। কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছে এই মানিক মিয়া এভিনিউতে, যেহেতু আজকে এই দলটির যে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তারই উপলক্ষে। ইতিমধ্যেই যদি আমি বলি যে প্রস্তুতির বিষয়টা, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পুরোপুরি প্রস্তুত। পুরো যে জায়গাটিতে সমাবেশ হবে বা যে জায়গাটিতে আলোচনা হবে, সেই জায়গাটি সহ অন্যান্য যারা অতিথিবৃন্দ আসবে তাদের বসার জায়গা সহ সব ধরনের কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং কি দেশের বিভিন্ন, আমি পূর্বে বলেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন, এইখানে জমায়েত হচ্ছেন তাদের যে নতুন দলে যে আত্মপ্রকাশ করতে আছে, সেই উপলক্ষে তারা নেতৃবৃন্দদের কথা বলবেন। শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ করে গণ অভ্যুত্থানে যারা প্রথম সারি আন্দোলনে যারা জড়িত ছিল, তাদের কথা শুনতে আসছেন তারা। এমনকি দলের প্রতি কি প্রত্যাশা, সেই দলের প্রতি প্রত্যাশার বিষয় একটু জানতে চাইবো। একটু বলবে যে দলের প্রতি প্রত্যাশা কি থাকবে? ধন্যবাদ আপনাকে। দলের প্রতি প্রত্যাশা হচ্ছে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র, সেইখানে যেন সঠিক গণতন্ত্র আসে ফিরে, এই দলের প্রতি এটাই প্রথম প্রত্যাশা। আর প্রত্যাশা হচ্ছে যে এককভাবে যে একটা শীর্ষ নেতা থাকে, এইরকম কালচার যেন এখানে গড়ে না ওঠে, সব কিছুতে যেন গণতন্ত্র থাকে, সেটার জন্য এই দলের প্রতি প্রথম প্রত্যাশা। আপনারা কোত্থেকে এসেছেন? আমি ধন্যবাদ আপনাকে। আমি আসছি শেরপুর ঝিনাইগাতি উপজেলা থেকে। আমরা রাইতে রওনা দিয়েছি। অলরেডি আপনি জানেন যে আমাদের শেরপুর জেলা অনেক ছোট, এর মধ্যে আমরা 8টি বাসে করে টোটাল প্রায় 300 জনের মতো আসছে। আর নতুন দলের প্রতি আমাদের প্রত্যাশা রব যে আমাদের যে গতানুগতিক একক সরকার টানা চলে, এটা এদের কাছে আমরা প্রত্যাশা করি না। এবং সেই সাথে যাতে নতুন নতুন লোক এই সমাজে আসে, এই দলে আসে, নতুন নতুন সরকার গঠন করে। অসংখ্য ধন্যবাদ অর্ঘ। আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারা প্রত্যেকেরই আশা বা প্রত্যাশা এই দলটার কাছে যে পূর্বের যে রাজনৈতিক দলগুলো বৈষম্য করেছে, বিভিন্ন দুর্নীতি বা এই মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবং কি বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে কিন্তু তারা কাজ করবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। এই ছিল এখান থেকে অর্ঘ সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত আমদানি থাকলেও রোজার আগে বাজারে বোতলজাত সয়াবিন তেল মিলছে না। বাজার ঘুরেও পাওয়া যাচ্ছে না 1 লিটারের বোতল। রমজানে তেলের বড় সংকট হতে পারে বলে শঙ্কায় আছেন ক্রেতারা। খুচরা বিক্রেতারা বলছেন কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে না। দেশে বোতলজাত সয়াবিন তেলের সংকট অনেক দিন ধরেই চলছে। এরপর গত 9 ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 8 টাকা বাড়িয়ে 175 টাকা নির্ধারণ করা হয়। শুল্ক কর কমানো ও আমদানির পরও তেলের সংকট কাটেনি। একটু সংকট বেশি, বিশেষ করে আপনার সিটি গ্রুপে গত 2 মাস ধরে আমাদেরকে কোনো প্রোডাক্টে দেয়নি। 1 লিটার 2 লিটার এগুলো দেয়, 1 কার্টন 2 কার্টন দেয়। সোলা টোলা সবগুলো আপনার এগুলো ঠিক আছে। তেলের সমস্যাটা তো সবচেয়ে বড় সমস্যা আজকে 1 মাসের মতন। এগুলো যারা যেমন দেখাশোনা করার দরকার। রাজধানীর শেওড়াপাড়ায় কাঁচা বাজারে আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে। এসব দোকানে রাখা ছিল অনেক পণ্য। রাত 1:30টার দিকে আগুন লাগে শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের পাশের কাঁচা বাজারে। 5 তলার ভবনটির নিচের বেশিরভাগ দোকানে ছিল ফল ও মুদি।
ব্যবসায়ীরা জানান, ঈদ ও রমজান মাস ঘিরে দোকানে রাখা সব পণ্য পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের 8 ইউনিটের 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। উচ্চ আদালতের রুল জারির পরও শপথে বহাল দুর্নীতি দমন কমিশনের 4 মামলার আসামি বেবি চকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান। দুদক মনে করছে, শপথে বহাল থাকলে নষ্ট হতে পারে গুরুত্বপূর্ণ আলামত। রুলের পর বেবি চক বলছে, দোষী সাব্যস্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের 3টি বিমানবন্দর থেকে 800 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গত 27 জানুয়ারি 4টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার পর সংস্থাটি জানায়, অনুসন্ধানে আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ 19 জনের নামে মামলা করেছে তারা। আর এই মামলার অন্যতম আসামি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান। দুর্নীতির 4 মামলার আসামি হলেও হাবিবুর রহমানের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে 23 ফেব্রুয়ারি রুল জারি করে হাইকোর্ট। তবে উচ্চ আদালতের রুলের পরেও হাবিবুর রহমান রয়েছেন বহাল তবিয়তে। জানা গেছে, হাবিবুর রহমান সহ 19 জনের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তার তদন্ত চলছে, পাশাপাশি তার সম্পদের অনুসন্ধানও করছে দুদক। মামলার আসামি হয়ে কিভাবে এখনও বহাল তবিয়াতে রয়েছেন হাবিবুর রহমান, বেবিচক চেয়ারম্যান জানালেন, আদালতে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। দুদকের মামলা হলে কিন্তু কেউ কিন্তু আসামি না, যতক্ষণ পর্যন্ত ওনার ভিতরে তদন্ত প্রমাণিত না হয় এবং তাদের ভিতরে চার্জশিট ফ্রেম করা হয়। চার্জশিট ফ্রেম না, চার্জশিটটা আদালতে উপস্থাপন করতে হয়। সেই উপস্থাপনের আদালত যদি মনে করেন যে ওনার বিরুদ্ধে এনাফ এভিডেন্স আছে, ওনাকে বিচার করা যেতে পারে, তখনই কিন্তু শি ইজ যখন গ্রহণ করে তখন কিন্তু ইমপ্লিকেটেড অ্যান্ড আই এম সাপোজ টু সাসপেন্ড হিম। দুর্নীতি মামলার আসামি হয়ে কর্মস্থলে স্বপদে বহাল থেকে তদন্তে ব্যাঘাত ঘটালে গ্রেপ্তার করতে পারবে তদন্তকারী কর্মকর্তা, বললেন দুদক মহাপরিচালক। তদন্তকারী দল যদি মনে করেন যে কোনো আসামি পদাধিকার বলে অফিস প্রদান হয়ে যদি তদন্ত কাজে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করেন কিংবা অভিযোগ প্রমাণে সহায়ক সাক্ষীদেরকে কোনো ভয়ভীতি প্রদর্শন করেন, এই ধরনের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা মনে করলে তিনি সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করতে পারেন। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে থাকা দুর্নীতি মামলার বিভিন্ন আসামি রয়েছেন দুদকের নজরদারিতে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যরাত থেকে শুরু হচ্ছে পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া নদীর অভয় আশ্রমের সকল প্রকার মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। ইলিশের বিচরণ ও প্রজনন নিরাপদ করে উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ। মতলব, উত্তর থেকে হাইমচর পর্যন্ত 70 কিলোমিটার এলাকা এবং ভোলার ভেদুরিয়া থেকে চর রুস্তম ও ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত 190 কিলোমিটার নদীতে বন্ধ থাকছে মাছ ধরা। এরই মধ্যে জাল দড়ি গুটিয়ে তীরে ফিরেছেন 2 জেলার 2.5 লাখের বেশি জেলে। তারা বলছেন, বিকল্প কর্মসংস্থান না থাকায় নিষেধাজ্ঞার সময় বিপাকে পড়তে হয়। তাই সরকারি খাদ্য সহায়তা বৃদ্ধি ও স্বল্প সুদে ঋণ সহায়তার দাবি তাদের। চীন থেকে আমদানিতে নতুন করে আরও 10% শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে চীনা পণ্যে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প প্রশাসন। পাশাপাশি 4 মার্চ থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে ঘোষিত 25% শুল্ক কার্যকরের সিদ্ধান্তও নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে অভিবাসন ও মাদক পাচার রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ দুটি রাজি হওয়ায় 1 মাসের জন্য শুল্ক স্থগিত করে ট্রাম্প প্রশাসন। এদিকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা চালাচ্ছে কানাডা ও মেক্সিকো। যুক্তরাষ্ট্র ইউক্রেনে নিরাপত্তায় সহায়তা না করলে রাশিয়া আবারও দেশটির দখলে নামতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান স্টারমার। এ সময় যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে তার আহ্বানে সাড়া দেননি ট্রাম্প। এছাড়া বাণিজ্য নিয়েও আলোচনা হয় 2 রাষ্ট্রনেতার মধ্যে। 2 দেশের মধ্যে শিগগিরই বাণিজ্য চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।